অনেক হলো সন্দেশখালী, এবার একটু দিল্লিতে আসি। একেবারে ঘড়ির কাটায় সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ সন্দেশখালী নয়, আজ আরও এক জায়গায় তোলপাড় হচ্ছে দেশের একটি জায়গা। কোন জায়গা বলুন তো? দিল্লির জায়গা। একেবারে রাজধানীর মধ্যে যাওয়ার চেষ্টা করছে কৃষক, কিন্তু যেতে পারছে না। তার কারণ দপ্তর এখন বন্ধ। সত্যি কি বন্ধ, নাকি আটকে দেওয়ার চেষ্টা? জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন আপনার সামনে তুলে ধরবো। দেখুন, আমার যে সরকার বাকিদের এত ভুল ধরে, তারা কৃষক আন্দোলন ঘিরে নিশ্চুপ কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, কৃষকদের সঙ্গে বসা হবে বলেও এখনো বসার সময় হলো না কেন? আমার তৃতীয় প্রশ্ন, পাঞ্জাবের ভেতরে এসে হরিয়ানা পুলিশের আক্রমণের অভিযোগ সত্যি হলে পাঞ্জাব সরকারের ওপরে এই দায় বর্তায় না? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, কৃষক আন্দোলনকে দাবিয়ে রাখার কারণ কি দুয়ারে লোকসভা? এই সব প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে আপনাদের সামনে বিশেষ এক উপস্থাপনা রাখবো, তারপর আসছে বিশদ আলোচনায়। দেখুন, বৃহস্পতিবার সকাল থেকেই কৃষক আন্দোলনকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দিল্লি সীমান্ত। বুধবার সকালে বেশ কয়েকটি ট্রাক্টর জেসিবি নিয়ে এদিনের আন্দোলন শুরু করেন বিক্ষোভরত কৃষকরা। বেলা গড়াতেই বাড়ে অশান্তি। বিক্ষোভকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ, হয় লাঠিচার্জ। এইসবের মাঝেই খান্নাউড়ি সীমান্তের কাছে হরিয়ানা পুলিশের গুলিতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুললেন এক কংগ্রেস বিধায়ক। জানা গেছে, পুলিশের গুলিতে এক কৃষক প্রাণ হারিয়েছেন। নিহত কৃষকের নাম শুভকরণ সিং বলে জানা গেছে। কৃষকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সারা ভারত কৃষক সভা। তীব্র ধিক্কার জানিয়েছে কংগ্রেস। তবে এই রণক্ষেত্রের কারণে আহত হয়েছেন অনেকেই, যার কারণে আহতদের পাটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি একাংশের। হাসপাতালের সুপার HS রেখি সাংবাদিকদের জানিয়েছেন, আহত অবস্থায় খানৌরি সীমান্ত থেকে 3 জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মৃত ছিলেন। ক্ষেত্রের কারণে আহত হয়েছেন অনেকে। পাটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে ভর্তি আহতরা, দাবি একাংশের। খানৌরি সীমান্ত থেকে 3 জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মৃত ছিলেন, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ভোলানাথের বিধায়ক তথা অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান সুখপাল সিং খায়রা এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, ভাটিন্ডা জেলার ভি বালো এলাকার কৃষক শুভকরণের ছেলে চরণজিৎ সিং এর মৃত্যুতে তাদের পরিবারকে সমবেদনা। বিক্ষোভের সময় হরিয়ানা পুলিশ তাকে গুলি করে। পাশাপাশি নিজের পোস্টে পাঞ্জাবের ভগবন্ত মানের সরকারকে তীব্র ভৎসনা করেন তিনি। প্রশ্ন তোলেন, কিভাবে পাঞ্জাবের সীমানার ভিতরে ঢুকে 200 কৃষককে এইভাবে আহত করতে পারল হরিয়ানা পুলিশ? কিভাবে এইসব দেখা সত্ত্বেও চুপ রয়েছে তাদের সরকার? যদিও সুখপালের এই অভিযোগ একেবারেই অসত্য বলে পরবর্তীকালে দাবি করে হরিয়ানা পুলিশ। একটি আলাদা পোস্ট লিখে তারা দাবি করে, কিষাণ আন্দোলনে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আজ কোনো কৃষকের মৃত্যু হয়নি। এটা একটা গুজব। দাতা সিং খানৌরি সীমানায় 2 পুলিশ কর্মী এবং এক আন্দোলনকারী আহত হয়েছেন। উল্লেখ্য, বুধবার সকাল থেকে পাঞ্জাব হরিয়ানার শম্ভু এবং খানৌরি সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়ায়। হাজারে কৃষক দিল্লি অভিযানে যাওয়ার জন্য পুলিশের ব্যারিকেডের স্তর ভাঙতে শুরু করেন। কৃষকদের আটকাতে কয়েক দফায় কংক্রিটের গার্ডরেল দিয়ে রাস্তা আটকেছে হরিয়ানার বিজেপি সরকারের পুলিশ। সেই বাধা ঠেলে সামনের দিকে এগোতে ট্রাক্টর এবং আর্থ মুভার যন্ত্র নিয়ে আসেন কৃষকরা।
এরপর ক্ষেপে ওঠে হরিয়ানা পুলিশ। তীব্র বল প্রয়োগ শুরু হয় কৃষকদের আটকাতে। তখনই শুভকিরণ সিং প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করেছেন বিক্ষোভকারী কৃষকেরা। খানৌরি সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়ায়। হাজারে হাজারে কৃষক দিল্লি অভিযানে। পুলিশের ব্যারিকেডের স্তর ভাঙতে শুরু করেন কৃষকেরা। কৃষকদের আটকাতে কয়েক দফায় কংক্রিটের গার্ডরেল। পুলিশের বাধা ঠেলে সামনের দিকে এগোতে ট্রাক্টর, এমনকি আর্থ মোছার যন্ত্র নিয়ে আসেন কৃষকরা। তারপরেই ক্ষেপে ওঠে হরিয়ানা পুলিশ। এই ঘটনা ছড়িয়ে যাওয়ার পর পাঞ্জাব পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে কৃষক নেতা এবং কেন্দ্রের মধ্যে আলোচনার এই সময়কালে সবাই যেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখেন। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার এবং হরিয়ানার ব্যারিকেডে ভিড় করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। উপরন্তু হরিয়ানা পুলিশকেও বল প্রয়োগ না করার জন্য অনুরোধ করা হয়েছে। পাঞ্জাব পুলিশ সবাইকে গুজব ছড়ানো থেকে দূরে থাকার এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে খবর যাচাই করার পরামর্শ দিয়েছে। অর্জুন মুন্ডা বলেছেন, চতুর্থবারের বৈঠকের পর কেন্দ্রীয় সরকার আপাতত বিদ্রোহী কৃষকদের নিয়ে পঞ্চম সভায় এমএসপি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। আমি সমস্ত কৃষক নেতাদের আলোচনায় ডাকছি ও শান্তি বজায় রাখতে আবেদন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ট্রাইব টিভি বলছে এই কথা। কোথায় গেল? যখন কেন্দ্র সরকারের বিষয়ে কোনো কথা আসছে তখন কেউ নিশ্চুপ কেন? তখন সে শব্দে কোনো রকম কোনো ব্যবহার হচ্ছে না কেন? কেন কৃষক আন্দোলন নিয়ে কথা বলার কথা বা স্পর্ধা কেউ দেখাচ্ছে না? কারণটা কি শুধুমাত্র কেন্দ্র সরকার? সেই জন্যে প্রশ্ন ওঠাচ্ছে রাজনৈতিক মহলও। আর বলেই কি 7 খুন মাপ? যেমনভাবে রাজ্য সরকারের দিকে আঙুল ওঠে ঠিক তেমনভাবে কেন্দ্র সরকারের দিকেও কি উঠছে না? প্রশ্ন উঠছে। তার কারণ কৃষক আন্দোলন জুড়ে যে দহরম মহরম সৃষ্টি হয়েছে, যে সরগরম হয়েছে রাজনীতি, সেই দিক থেকে দেখতে গেলে দেশের রাজনীতিতেও অনেক বড়সড় প্রশ্ন উঠছে। এক ফুটেজ আপনাদেরকে একটু দেখাই, একটু বিস্তর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, তারপর আসছি আলোচনাতে তো আসতেই হবে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে এক কথায় অঞ্জন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই ছবিটা কোনো পুলওয়ামা অ্যাটাকের পরে কোনো পাকিস্তানের বর্ডারে নয়। এই ছবি কোনো অন্য দেশের সঙ্গে এই দেশের যুদ্ধ নয়। এই ছবি আমাদেরই দেশের, আমাদেরই এই গণতন্ত্রের, যাদের ওপরে এই অ্যাটাকগুলো হচ্ছে। আপনারা ঠিক দেখছেন, যাদের ওপরে এই হামলাটা হচ্ছে তারা আমাদেরই দেশের কৃষক হয়, তারা আমাদেরই দেশের এই মানুষগুলো যাদের জন্য আমরা খেতে পারি। এই মুহূর্তে বসে এত তীব্রতার সাথে আমি কথা বলতে পারছি, আর কিছুক্ষণ পরে হয়তো সবাই তীব্রতার সঙ্গে কথা বলতে পারবে। তার কারণ যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারের এই যোগানগুলো এই কৃষকরা দেয়। এই কৃষকরা না থাকলে আজকে আমরা খাবারগুলোও পেতাম না। প্রশ্ন উঠছে, কেন্দ্র সরকার বলেই কি নিশ্চুপ? শুধু কি প্রতিটি রাজ্য সরকারের দিকেই দায় বা দোষ বর্তায়? কেন্দ্র সরকারের উপর বর্তায় না? বারবার করে কৃষকদের সঙ্গে কথা হবে বললেও তাদের সঙ্গে এখনো বসার সুযোগ হচ্ছে না। নানান রকম প্রতিশ্রুতি, তারপরে কোথায়? একই রকম প্রশ্ন কি কেন্দ্র সরকারের উপরে উঠছে না? হ্যাঁ, আপনারা বলতে পারেন কেন আমরা কেন্দ্র সরকারকে আজকে টার্গেট করছি। তার কারণ দোষ যারই হোক, যে সরকারেরই হোক, মিডিয়ার কাজ সব কথাই তো না। মিডিয়ার কাজ সবার দোষগুলো চোখে আঙুল দিয়ে দেখানো। তার কারণ আমরা সংবিধানের 4 নম্বর স্তম্ভ, আর 4 নম্বর স্তম্ভের কাজ গণতন্ত্রে যে জায়গাগুলোতে গন্ডগোল হচ্ছে সেই জায়গাগুলোকে তুলে ধরা, আর তুলে যাব। কারণ আমরা নিরপেক্ষ। পারলাম না আমরা শুধুমাত্র কোনো সরকারের চাটুকারিতা করতে, ক্ষমা করবেন, পারছি না। তার কারণ দোষটা উভয় পক্ষেই বর্তায়। তার কারণ শুধু একদিকে আঙুল তুললে নিচের দিকে 4-4টে আঙুল থাকে। প্রশ্ন তাই আজ কৃষক আন্দোলন নিয়ে। আসবো সরাসরি আলোচনায়, ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে স্টুডিওতে রয়েছে, আলাপচারিতায় আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে স্টুডিওতে মাননীয় মাধব দাস, বিজেপি নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অরিন্দম সরকার, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া ঐশানী বাগচি, ডিওয়াইফাই মেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। প্রশ্ন উঠছে একই রকমভাবে, আজ যে ছবি আমরা দেখছি দেশের, সেই ছবি কি সত্যি গোটা দেশ দেখতে চায়? খুবভাবে করব খবর। যতদিন সময় থাকবে, যতদিন এক কথায় অঞ্জন থাকবে, ততদিন অবধি নিরপেক্ষতা তো বুঝিয়ে থাকবে। তার কারণ দোষ সবার থাকে।
প্রশ্ন সবার দিকেই ওঠে। একেবারে আলোচনায় আসবো এই মুহূর্তে মাধববাবুর কাছে প্রশ্ন। মাধববাবু, ক্ষমা করবেন কিন্তু প্রশ্নটা করতেই হচ্ছে। আপনারা এত রাজ্য সরকারের দিকে প্রশ্ন তোলেন, সমস্ত রাজ্য সরকারের দিকে, এই রাজ্য সরকার এই ভুল করছে, ওই রাজ্য সরকার এই ভুল করছে। প্রশ্ন উঠছে আপনারা কি করছেন? কৃষকরা আজ রাস্তায় নেমে পড়ে রয়েছেন, তাদের ওপর কাঁদানে গ্যাস, ফায়ারিং, অনেক কিছু হচ্ছে। আমি বলছি না, ফুটেজ বলছে। যদি বা বলতে পারেন যে ফুটেজে অনেক সময় অনেক কিছু ভুল থাকতে পারে, ব্যাখ্যা করব, ব্যাখ্যা নেব আপনার থেকেও। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়। তো আজকে আমাদের দিল্লিতে যে কৃষক আন্দোলন, আসলে এই মুহূর্তে সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেস একেবারে সমুদ্রে বিসর্জন হয়ে গেছে। আপনাদের কথাটা বলুন। ভোটের আগে আবার একটু ঘুরে দাঁড়ানোর জন্যই এই কৃষক আন্দোলন। আসলে লক্ষ্য করবেন, এখানে কৃষক বলতে হরিয়ানা এবং পাঞ্জাবের যে যোদ্ধার, তাদের নিজেদের স্বার্থের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য তারা আজকে সেই নির্বাচনের আগে তারা এই আন্দোলন করছে। তো অঞ্জনবাবু, আপনাকে বলছি, আপনি যে একটু আগে একটা প্রশ্ন রেখেছেন যে সরকার কেন কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে না, আপনি খুব ভালোভাবে জানেন এই পর্যন্ত কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে চারটি বৈঠক হয়ে গেছে এবং কৃষকদের প্রায় অধিকাংশ শর্তগুলো, দাবিগুলো মেনে নিয়েছে সরকার। কিন্তু ধনী শ্রেণীর কৃষক তাদের নিজেদের স্বার্থের জন্য তারা আজকে এই আন্দোলন, শুধু তাদের স্বার্থের জন্য না, কংগ্রেসের স্বার্থের জন্য আজকে এই আন্দোলন। কারণ আমরা জানি ভারতবর্ষের ৮৬% কৃষক যারা প্রান্তিক কৃষক, এই প্রান্তিক কৃষকের জন্যই ২০২০ এই কৃষি আইন এই সরকার এনেছে। এই আইন একেবারে ১০০% কৃষকদের স্বার্থের জন্য এই সরকার আনতে চাচ্ছে। কারণটা হলো কৃষকদের, এটা তো স্বাভাবিক ব্যাপার, কৃষক এই আইনে বলা হয়েছে যে কৃষকরা তার উৎপাদিত দ্রব্য স্বাধীনভাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে সে বিক্রয় করতে পারবে। শুধু তাই নয়, তারা তাদের দ্রব্যমূল্যের দামটা কোনো কৃষি বিপণন সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিক আলোচনার মাধ্যমে তারা তাদের ন্যায্য মূল্য পাওয়ার চুক্তিবদ্ধতা আবদ্ধ হতে পারবে। এই আইনে বলা হয়েছে কৃষকদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যে বৈদেশিক যে সমস্ত কৃষি সংস্থাগুলো আছে তারা যেন আকৃষ্ট হয়ে ভারতবর্ষে এসে তারা যাতে কি করতে পারে, কৃষি পণ্য নিয়ে বাণিজ্য শুরু করতে পারে। কাজে স্বভাবতই আজকে যে আন্দোলনটা দেখতে পাচ্ছি আমরা, এটা নির্বাচনের আগে একটু দৃষ্টি আকর্ষণ করা ছাড়া কংগ্রেসের আর কোনো এইখানটায় কোনো ভূমিকা নেই। এটা ভারতবর্ষের কৃষকরা এটাকে কোনো গুরুত্বই দেবে না, কারণ এখানে কৃষক না, এখানে ধনী শ্রেণীর কিছু যোদ্ধার রয়েছে। রাকেশ টিকায়েতকে আপনার কৃষক বলে মনে হয় না? হ্যাঁ, রাকেশ টিকায়েতকে আপনার কৃষক? হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, একটা আন্দোলন, ব্যক্তি আন্দোলন, কোনো গোষ্ঠীর আন্দোলন, এটা ভারতবর্ষের সাংবিধানিক অধিকার, কিন্তু আন্দোলন করতেই পারে। অধিকারের এটা ফল, অধিকারের এটা ফল, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি তাহলে সন্দেশকালীতে যখন একটা প্রশ্ন করেছেন, আপনি এখনই প্রশ্ন করেছেন যে সরকার বৈঠকে বসেনি, প্রশ্ন শুনতে হবে, বৈঠকে বসেনি, চারবার বৈঠকে বসা হলো। আপনি তো আমার ভুলটা ধরলেন, মানছি তো, কিন্তু প্রশ্ন উঠছে আপনি এখনই বললেন যে এটা তো যেটা হচ্ছে সেই ঘটনাটা নিশ্চয়ই আপনি স্বাভাবিকভাবে ধরছেন না, আমি আশা রাখবো। তার কারণ তাহলে সন্দেশখালীতেও যে ঘটনাগুলো ঘটছে তাহলে সেটাকে আপনারা কি ডিফেন্ড করছেন? এটা দিয়ে এটাকে কি ডিফেন্ড করতে পারবেন? সন্দেশখালী প্রসঙ্গে তখন আপনারা রাজ্য সরকারের দিকে প্রশ্নটা তোলেন, কিন্তু আজকে কি হচ্ছে প্রশ্নটা আপনারাও তো করছেন। আমার কথাটা কিন্তু সন্দেশখালীকে আমি ডিফেন্ড করছি না, ডোন্ট থিঙ্ক দ্যাট। আমার প্রশ্নটা এখানে, যখন অন্য রাজ্য সরকারের দিকে, যখন অন্য ভিন্নধর্মী রাজ্যগুলো থাকে, তখন সেখানে যখন রাজ্য সরকারের ওপর এত প্রশ্ন ওঠে, তখন আপনাদের জায়গাটা কেন সাফ নয়? না, এইখানে যে আন্দোলনটা হচ্ছে এটা তো হলো, আবারও বলছি, এই আন্দোলনটা তো একদম মুষ্টিমেয় পাঞ্জাব হরিয়ানার কিছু ধনী শ্রেণীর যোদ্ধার তারাই আন্দোলনটা করছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে কংগ্রেসের প্রোপাগান্ডা ইউজ করার চেষ্টা চলছে একেবারে লোকসভা নির্বাচনের আগে। আপনাকে একটু বর্ডারটা মনে করাবো, হরিয়ানা পুলিশ পাঞ্জাবে ঢুকে প্রায় বর্ডারের মধ্যে সেখানে এই ফায়ারিংগুলো হয়েছে। প্রশ্ন উঠছে, পাঞ্জাবে তো আপনাদের সরকার নেই, পাঞ্জাবে তো কংগ্রেসের সরকার রয়েছে, তাহলে কি এখানে সেটিং তত্ত্ব কাজ করছে?
এইখানটায় কংগ্রেসের সঙ্গে বিজেপির সেটিং, এটা কি করে বলছেন বলেন তো? তার কারণটা হচ্ছে হরিয়ানার পুলিশ একেবারে যে বর্ডারে গিয়ে অ্যাটাকটা করেছে সেটা border পাঞ্জাবের দিকে, প্রশ্নটা ওঠে তখন কংগ্রেসের দিকেও। তার কারণ এক রাজ্য থেকে আরেক রাজ্যে গিয়ে কি করে অ্যাটাক হতে পারে? এখন এখানে বাংলা, বিহার থেকে হঠাৎ করে এসে বাংলায় ঢুকে অ্যাটাক করতে পারে? এটা কোন সংবিধানে লেখা আছে? আপনার একটু মনে হচ্ছে একটু গ্যাপ হচ্ছে। এক রাজ্য থেকে আরেক রাজ্য ঢুকে না, আপনি কিন্তু কথাটা বলেছেন বর্ডার লাইনে থেকে। বর্ডার লাইনে থেকে কোনো একটা কারণে কোনো একটা আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে অনেক সময় হয় ব্যাপারটা, এটা বর্ডার লাইনে এইরকম হয়। এই ছবি দেখা যাবে। এটা এখানে যেটা দেখছি সেটা তো এক ধরনের গ্যাস, যেটাকে আমরা শুধু গ্যাস। ফায়ারিং গুলো আপনি দেখতে পাননি? ফায়ারিং হলে তো অনেক মানুষ এখানে কি হতো, অনেক মানুষ মারা যেত। তো বেশ, মারা যে গিয়েছে কিনা সেটা যদিও বা এখনো তদন্ত সাপেক্ষ, কিন্তু মারা গিয়েছে এরকমও একটা তত্ত্ব রয়েছে। দেখাই আপনাদেরকে, দেখুন একটা ছবি আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে একেবারে আমার কাছে আছে এই ছবিটা। সুখপাল সিং খায়রা তিনি একেবারে টুইট করে লিখেছেন, মাই হার্টফেল্ট কন্ডোলেন্সেস টু দ্য ফ্যামিলি অফ ডিসিজড ফার্মার Shubkaran son of Charanjit Singh of Vivallo district, Bathinda, who was shot by Haryana police today at Khannauri border during farmer protest 2024. Today means ekebare 21 February কথা বলছে। This is matter of grave concern, at the same time shame of Bhagwat Man. একেবারে পাঞ্জাব কংগ্রেসের দিকে আঙুল তুলে এই কথাটা বলছে, শট হয়েছে। এবার এটা একটু আগে আপনি তো বললেন যে ফায়ারিং হয়েছে, তাহলে এখনো পর্যন্ত কেউ মরেনি, এটা কি? এটা এখনো কিন্তু কোনো মিডিয়া বা সরাসরি এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলছি যে কোনো ফ্রন্টফুট মিডিয়া এখনো পর্যন্ত এই কথাটা বলেনি। যেমন আপনি বললেন যে ফার্মারদের হয়ে এত কিছু বলা হচ্ছে, যে ফার্মারদের হয়ে তারা কথা জানে যে কেন্দ্র সরকার অলরেডি ফার্মারদের জন্য কথা বলছে, সেই জন্য তারা বলছে না। কিন্তু এটাও তো কথাটা সত্যি, যদি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তো সেই জিনিসগুলো সামনে আনা গণতন্ত্রের কাজ, মিডিয়ার কাজ এটা। তাই জন্য আজকে তুলছি। অঞ্জনবাবু আবারও বলছি, সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় মিডিয়া যারা আছে, সারা ভারতবর্ষের কৃষক, সর্বস্তরের মানুষ জানে যে 2020 সালের যে কৃষি বিল, এটা একদম কৃষকদের 100% স্বার্থের জন্য। বেশ, আমি এবার অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এতক্ষণ অব্দি কনভারসেশন শুনলেন, কি মনে হয়? দেশে একটা একনায়কতান্ত্রিক স্বৈরাচারী সরকার চলছে। আপনাদের মতো? যেই সরকার আপনাদের মতো, আমাদের মতে না, সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতি, সমস্ত আজকে কৃষক থেকে যারা জওয়ান আছেন, শ্রমিক আছেন, তাদের সবার কথাই আমাদের তুলে ধরার কাজ। সেই কথাটাই আমরা বলছি। তার কারণও আমরা বলছি যে আপনারা দেখছেন এই কৃষক আন্দোলন কিন্তু আজকে নতুন করে নয়, 1 বছর ধরে আন্দোলন চালিয়েছে ইতিপূর্বে কৃষকরা। তার ফলে নরেন্দ্র মোদীর সরকার যে কালা কানুন এনেছিল, কৃষক বিরোধী কালা কানুন, সেই কালা কানুন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়েছিল। এনারা বলছেন কৃষকদের জন্য নাকি তারা মহান ধনী কৃষক, ধনী কৃষক বলেছেন। যদি কৃষকদের জন্যই, এক মিনিট দাঁড়াবেন, অনেকক্ষণ শুনেছি, মাঝখানে বলবেন না, একদম না, আমি বলিনি, সবার কাছ থেকে শুনবো, প্লিজ বলুন, কন্টিনিউ করুন। যেটা বলছিলাম যে এই কৃষকরা 1 বছর আগে আন্দোলন করেছে এবং কালাকানুন বাপস নিতে 1 বছরের আন্দোলনে 70 জন কৃষকের প্রাণহানির মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের কৃষকরা একত্রিত হয়ে আন্দোলন করেছিল। 70 জন কৃষকের প্রাণহানির মাধ্যম দিয়ে এই কালা আইন প্রত্যাহার করতে একসময় নরেন্দ্র মোদীর সরকার বাধ্য হয়েছিল। এবং আজকে যেগুলো কৃষকের দাবি দাবা আছে, সেই দাবি দাবা সম্পর্কে যে বসা হয়নি বা কথা হয়নি এরকমটা নয়। কৃষকদের মুখেই যে কথা আমরা শুনতে পাচ্ছি, যে কথাগুলো এই সরকার অলরেডি মেনে নিয়েছিল, স্বামীনাথন কমিটির সুপারিশ থেকে শুরু করে বিভিন্ন সময় কৃষকদের এবং সরকারের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে এমএসপি লাগু করা থেকে শুরু করে তাদের যে ঋণ মুকুবের কথা, সেই ঋণ মুকুবের বিষয়, এগুলো অলরেডি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল যে এইগুলো করা হবে। তা সত্ত্বেও আজকে কিন্তু কৃষকদের এই ইমপ্লিমেন্টেশন কেন হচ্ছে না সেটা নিয়ে আজকের আন্দোলন। এখানে কোনো দলের কৃষক নয়, সারা ভারতবর্ষের কৃষি সমাজ বিভিন্ন যারা দলে বিভক্ত, এখানে প্রায় 40-50টা গ্রুপ আছে। অরিন্দম বাবু, আমার প্রশ্ন হচ্ছে, এটাকে ধনী কৃষক?
যারা আন্দোলন করছেন মোটেই নয়, খালি ধনী কৃষক নয়, মাধববাবুর কথা এখানে সমস্ত রকম তারা প্রোপাগান্ডা ইউজ করার চেষ্টা করছেন। সমস্ত রকম কৃষকরা গোটা ভারতবর্ষের যারা কৃষিজীবী আন্দোলন নেতা তারা সমস্ত নেতৃত্ব একত্রিতভাবে এই আন্দোলন করছে। সেই জন্যই আজকে বিজেপির টনক নড়ে গেছে। এবং আপনি যে কথা বলছিলেন যে মিডিয়া আজকে অন্য মিডিয়ারা কেন বলে না, একটা একনায়কতান্ত্রিক দলের বিরুদ্ধে কথা বলা খুব সমস্যা। আপনারা দেখছেন বেশিরভাগ মিডিয়া, আপনারা দেখেছেন এনডিটিভি, সেই এনডিটিভিকেও কিনে নেওয়া হয়েছে, কে কিনেছেন তাও জানেন। এবং বেশিরভাগ টিভির মালিক এখন হচ্ছে বিজেপির যারা সাংসদ আছে তারা, এবং যেই টিভি এদের বিরুদ্ধে কোনো রকম কথা বলতো তাদের বাড়িতে কিন্তু আজকে সিবিআই ইডি রেড করতে চলে যায়। বাধ্য হয়ে আজকে মিডিয়াকে আজকে একটা কণ্ঠরোধ করার যে চেষ্টা, সেই চেষ্টায় এরা অনেকটাই সার্থক হয়েছে এবং সেই চেষ্টা আগামী দিনেও এরা করবে। আপনারা জানেন পোর্টাল যে নিউজগুলো চলছিল, সেই পোর্টাল নিউজগুলো আপনি পরোক্ষভাবে আমাদেরকেও বলছেন সতর্ক হতে। নিশ্চিতভাবে সমস্ত মিডিয়ার সাথে যা ঘটনা হয়েছে, আপনার সাথে যে আগামী দিনে এই ঘটনা এগুলো দেখানোর পরে হবে না, এটা ভাবা কোনো বুদ্ধিমানের কাজ না। তার কারণ আমি বলছি, আপনারা দেখেছেন পাঞ্জাবে যখন এই জম্মু কাশ্মীরে পুলওয়ামায় যখন 40 জন যারা মারা গিয়েছিলেন, আমাদের যারা মারা গেছিলেন সাতপাল মালিক, আমি একটু ইন্ট্রোডিউস করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন অরিন্দম গোস্বামী রয়েছে আমাদের সঙ্গে, এই মুহূর্তে জুড়ে রয়েছেন মাননীয়া ঐশানী বাগচি, ডিওয়াইফাই মেম্বার। তার সঙ্গে পরিচয় করাবো, একেবারে এই বিষয়ে আসবো, আবারও কথা বলবো। কিন্তু তার আগে আমি ঐশানী দিক থেকে জানার চেষ্টা করবো। ঐশানী দি, এতক্ষণ অব্দি কনভারসেশন শুনলেন, কি মনে হয় পরবর্তীকালে এই যে ইডি সিবিআই বিভিন্ন রকম জুজু ভয়গুলো থাকে প্রত্যেকটা মিডিয়া চ্যানেলের, বলছেন অরিন্দম বাবুর ভাষায়, তাহলে কি আমাদের ওপরও এরকম কিছু সম্ভাবনা? কথাটা তুলেছি বলে ভুল করে ফেলেছি? প্রথমত যেটা বলবো যে রাজ্য এবং দেশ দুই জায়গায় কৃষকদের একই অবস্থা। আজকে এখানে যে আমার প্রশ্নটা স্পেসিফিক, আমাদের উপরও কি ভয়টা আছে? আমাদের উপরে এই ভয়, আপনাদের উপরে এই ভয় আছে কিনা সেটা তো পরিষ্কার দেখতে পাচ্ছি। আজকে সন্দেশখালীতে সন্তু পান সাংবাদিক গ্রেপ্তার হচ্ছে। আজকে একটি বিশিষ্ট সাংবাদিক চ্যানেলের সাংবাদিকের নামে রাজ্যের পুলিশ নোটিশ পাঠাচ্ছে। তার মানে রাজ্য এবং কেন্দ্র যে একই ধারায় চলছে সেটা বুঝতে বা ভাবতে তো আমাদের কোনো দ্বিধা নেই। আমরা তো জানি যে রাজ্য এবং কেন্দ্র একইভাবে চলবে। তাই এই দেশ এবং এই রাজ্য গণতন্ত্রের লজ্জায় পরিণত হয়েছে। মা বোনেরা ধর্ষিত হচ্ছে এবং কৃষকরা শুধু ন্যূনতম সহায়ক মূল্যের দাবির জন্য একটা লড়াই আন্দোলন করছে। যেই কৃষি বিলের কথা বলছেন, এখানে বিজেপি প্রতিনিধি আছেন এবং বিজেপি সরকার বলছে যে যেই কৃষি বিলের কথা বলছে যে এই কৃষি বিল নাকি সুখে থাকতে ভূতে কি লাগছে আমাদের দেশের কৃষকদের, তাহলে বলে রাখি যে এই সময় দাঁড়িয়ে আমাদের দেশে সব থেকে বেশি কৃষক আত্মহত্যার ঘটনা ঘটছে। তারা কি চাইছে? তারা চাইছে স্বামীনাথন কমিশন যাতে তাদের উপর লাগু হয় এবং তারা ন্যূনতম সহায়ক মূল্যটুকু পায়, অর্থাৎ তাদের ফসলের তারা ন্যায্য মূল্যটুকু চাইছে। তারা কোনো বেসরকারিকরণ চাইছে না। এই দেশের সরকার যাকে ভোট দিয়ে মানুষ নিয়ে এসেছে, সেই দেশের সরকার যাতে কাজ করে সেটা তারা চাইছে। তারা চাইছে না কোনো বেসরকারিকরণ ঘটুক। আজকে মহারাষ্ট্রের কৃষক আত্মহত্যার সংখ্যা 22,000 ছাড়িয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গের কৃষক আত্মহত্যার সংখ্যা 13,500 ছাড়িয়ে যাচ্ছে। কেন এই ঘটনা ঘটছে? কেন কৃষকরা আজকে রাস্তায় নেমে দিনের পর দিন আন্দোলন করছে? মাত্র 24 বছর বয়সী একজন কৃষক শুভকরণ সিং, তিনি মারা গেছেন, পুলিশের ছোড়া বুলেটে মারা গেছেন, রাবার বুলেটে মারা গেছেন। এই খবর আমরা পাচ্ছি। শুভকরণ সিং তিনি পুলিশের ছোড়া রাবার বুলেটে মারা গেছেন। অর্থাৎ এই দেশ এবং এই রাজ্য আমরা একইভাবে দেখেছি। এই রাজ্যে কিভাবে মুর্শিদাবাদে প্রতিবাদ করতে গিয়ে আমাদের কমরেড আনারুল ইসলাম তিনি মারা যান, তাকে পুলিশ কিভাবে খুন করেছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, টিয়ার গ্যাসে তিনি মারা গেছেন। এবং মুর্শিদাবাদের 15 জন কমরেডকে অ্যারেস্ট করে রেখেছে। কিসের ভিত্তিতে? এই দেশ এবং এই রাজ্য একই রকম একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের লজ্জা চলছে। সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। শুধুমাত্র খুন, দুর্নীতি, চুরি, জোচ্চুরি, এই রাজনীতি গড়ে তোলার চেষ্টা চলছে। আর এর বিরুদ্ধে লড়াইটা চলবে। সাধারণ মানুষ লড়বে এই লড়াই। সাধারণ মানুষ লড়তে বাধ্য, লড়ছে। রাস্তায় মা বোনেরা নেমে এসেছে ঝাঁটালাঠি হাতে নিয়ে। তারা দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র ওই 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে চলে না। মা বোনেদের সম্মান নষ্ট হচ্ছে, তাই তারা ঝাঁটালাঠি নিয়ে নেমে এসেছে। বেশ একেবারে ইউনিয়ন মিনিস্টার অর্জুন মুন্ডা এগুলো এই সব বিষয়ে কি বলেছে একবার শোনাবো, তারপর আসছি আলোচনা। শুনুন। देखे किसानों के लिए भारत सरकार लगातार कार्य कर रही है और समर्पित है। अभी आपने देखा होगा कल ही किसानों के मामले में जो दर निर्धारित की गई
उसमें 340 रुपया का दर निर्धारित किया गया है और बढ़ोतरी हुई है। तो इसी तरीके से सभी क्षेत्रों में समय समय पर उसका रिव्यू होता है और उसको किया जाता है और किसानों के प्रति हम समर्पित होकर के कार्य आदरणीय नरेंद्र भाई मोदी के नेतृत्व में कर रहे हैं। निश्चित रूप से प्रधानमंत्री जी हमेशा चिंता करते हैं कि इस देश में प्रत्येक क्षेत्र में प्रत्येक नागरिक आत्मनिर्भरता के साथ इस तरीके से आगे आ पाए, आगे आए, ताकि वो स्वयं में आत्मनिर्भर हो। देखिए अभी ये मामला पंजाब प्रशासन का है और जो स्थानीय प्रशासन है उसकी जिम्मेदारी है कि इन सारी चीज़ों को किस रूप में वो सुनिश्चित करे कि शांतिपूर्ण वातावरण अपने राज्य का बना रहे। আপনাদেরকে শোনালাম অর্জুন মুন্ডা কী বলেছেন। আমি একেবারে মাধববাবুর কাছে আসবো। মাধববাবু, স্বামীনাথন কমিশনের প্রস্তাবগুলো মানতে এত সমস্যা কোথায়? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যের সাথে আপনাদের তুলনা শুধু নয়, প্রশ্ন উঠছে আপনারা স্টেপ যদি ঠিকঠাক নিতে পারেন তাহলে এই প্রশ্নগুলো উঠবে না। প্রশ্ন উঠছে এই কৃষকদের ওপরে এই লাঠিচার্জ বা যা কিছু হচ্ছে সেই জিনিসগুলো কি সত্যি সঠিক দেখায়, গণতন্ত্রের জন্য সঠিক দেখায়? মাধববাবু দেখুন, কথাটা আপনার এই প্রশ্নের ভিত্তিতে কথাগুলো বারবার একই কথা কিন্তু ফিরে আসছে। কারণটা হলো এইখানে কিছু মুষ্টিমেয় কৃষক এবং শুধু ভারতবর্ষের কৃষক না, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু যোদ্ধার এখানে আন্দোলনটা করছে। এক দুই হলো, আবারও বলছি আমাকে মানে এই কৃষক আন্দোলনের 10টা শর্ত, 10টা দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। 10টা দাবি মেনে নেওয়া হয়েছে। এবার স্বামীনাথন আপনি সুপারিশের কথা বলছেন, তো সেখান থেকেও কিছু দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন কি দাবি মেনে নেওয়া হয়েছে? আন্দোলন কি দাবি মেনে নেওয়া হয়েছে? মেনে নেওয়া হয়েছে মানে আপনার যতগুলো দাবি করেছে, মানে কৃষক সংগঠন থেকে যে আন্দোলন, ঋণ শোধ করা যাচ্ছে না কেন? যেখানে কর্পোরেটের 14.5 লক্ষ কোটি, এই মোদী সরকার কর্পোরেটদের ঋণ, তার বন্ধু যারা কর্পোরেট আছে সেই কর্পোরেটদের ঋণ শোধ করছে ভারতবর্ষের টাকা দিয়ে। সেই জায়গায় কৃষকদের যে দাবি, তাদের যে কৃষি ঋণ, সেই ঋণ মুকুব করা হোক। সেই ঋণ সামান্য, তার অর্ধেকও না, কোয়ার্টারও না, 10% না, সেই ঋণটা দেখুন মোদী সরকার কৃষকদের প্রতি 2014 পারছে না শোধ। তার বন্ধু কর্পোরেটরদের জন্য তিনি 14.5 লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দেন। যারা এই দেশ থেকে টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ধরার এদের কোন রকম নেই, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। অথচ এই কৃষকদের বিরুদ্ধে মোদী সরকার অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে, যেখানে দেখছেন আকাশপথে বোম পড়ছে, বিভিন্নভাবে কৃষকদের জীবনহানি হচ্ছে। এই কৃষক সেই কৃষক, যেই কৃষকরাই কিন্তু একদিন ভোট দিয়ে নরেন্দ্র মোদীর সরকার এনেছিল, যেই নরেন্দ্র মোদী বলেছিল কৃষকদের আয় দ্বিগুণ করবে, আজকে সেই নরেন্দ্র মোদী এই কৃষকদের আয় দ্বিগুণ করাতে দূরের কথা, তাদের উপরে আকাশপথে নানা রকম মিসাইল দাগছে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাকে, আমি তথ্যটা দিচ্ছি। আমি কৃষক হয়ে আমি ধান উৎপাদন করছি, এই মুহূর্তে আমার ধানটা আমি বিহারে নিয়ে বিক্রয় করতে পারবো না, কিন্তু 2020 সালের যে কৃষি আইন আনা হয়েছে, আমার কিন্তু কোনো কৃষকদের ফেভারে যদি আইন হয় তাহলে কৃষিজীবী মানুষরা কি পাগল হয়ে গেছে? আজকে দেখুন, আজকে আমাকে এই যে আমাকে কৃষি বিল আনার পরে যে আমাকে কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে তাও না, কিন্তু কেউ যদি চায় যে আমি কোনো কৃষক হয়ে আমি কোনো কৃষি সংস্থার সঙ্গে কি হব, চুক্তি করব। ভারত কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশকে আজকে কর্পোরেট প্রধান দেশে আপনি দেখুন, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনি শেষ করুন। আমি বলতে চেয়েছিলাম আপনাকে আসবো, আপনাকে সুযোগ দেব, তার আগে আমি শেষ করব। ধানটা এই মুহূর্তে বিহারে নিয়ে বিক্রয় করতে পারবো না,
কিন্তু কৃষি বিলে বলা হয়েছে আমার উৎপাদিত দ্রব্য বিহার কেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমি আমার উৎপাদিত দ্রব্য আমি বিক্রয় করতে পারি। কৃষকরা শুধু তাহলে এর থেকে কৃষকদের স্বাধীনতা কি হতে পারে? বিক্রি কম দামে কেন থেকে যাবে বিহারে? কি হতে পারে? এমএসপি চাইছে কৃষকরা, এখন যে মিনিমাম প্রাইস বাজারে গ্যারান্টি, শস্য কেনার যে পদ্ধতি, এখন বাজারে যে শস্য কেনার যে পদ্ধতি, এই পদ্ধতিতে মাঝখানে দালাল কাজ করছে। বেশ 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 এখানে মাঝখানে দালাল কাজ করছে। ফলে ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছে না। আসবো প্লিজ। আমি মাধববাবুর কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি, খুব সিম্পল আর খুব স্পেসিফিক একটা প্রশ্ন। আপনি বলছেন যে এমএসপি থেকে যাবতীয় জিনিস সব কেন্দ্র সরকার মানার চেষ্টা করছে, একেবারে এখানকার এই রাজ্যের জিনিস অন্য জায়গাতে গিয়ে বিক্রি করবে, খুব ভালো কথা, আমি মানছি। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম যাবতীয় বিষয়গুলো যখন আসছে তখন কি সেখানে আদতেও কৃষকরা তাদের লাভের টাকাটা পাচ্ছে? তার কারণ আপনারা পেট্রোল ডিজেলের দাম কোথায় কত করে রেখেছেন? এই মোদী সরকার আসার আগে বলেছিল যে তারা ক্ষমতায় আসলে 25 থেকে 35 যাবে। কেন আপনাকে খালি বলতে দিতে হবে? আপনার পেটুয়া কেনার চ্যানেল বলা যে আপনাকেই খালি বলতে দিতে হবে। আজকে যখন ক্ষমতায় আসার আগে আপনারা বলেছিলেন 25 থেকে 30 টাকা ডিজেল পেট্রোলের দাম হবে, আজকে কেন সেটা 100 ছুঁয়েছে? উত্তরটা কেন হাজারের উপরে গ্যাসের দাম, তেলের এবং পেট্রোলের যে দাম, কেন দামটা হয়েছে? আপনারা কি করছেন? কেন্দ্রের সরকার নিয়ন্ত্রণ করে। আমার প্রশ্ন দুটো জায়গাতে মাধববাবু, আপনি যে কথা বলছেন আপনাকে আমি কন্টিনিউ করতে দেবো, আপনাকে পুরো 1 মিনিট সময় দেবো, তার মাঝখানে আমি আশা রাখবো কেউ ইন্টারাপ্ট করবেন না। আমার প্রশ্ন প্রথম যে ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম কত, প্রশ্ন আপনার যদি এখানে উত্তর যদি সঠিক ইতিবাচক হয় তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম কত বলুন। দেখুন কারণ আমার ছোটো মাথায় যতটুকু বুদ্ধি আছে সেই থেকে বলবো যে আন্তর্জাতিক ক্রুড অয়েলের দামের উপর বেস করেই এই পেট্রোল ডিজেলের দামগুলো হয়, তাহলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম কত আর এই মুহূর্তে ভারতবর্ষে পেট্রোল ডিজেলের দাম কত? দেখুন আপনাকে অঞ্জনবাবু আপনাকে একটা কথা বলছি, আপনি মনে রাখবেন ভারতবর্ষ আমাদের যে দেশটা, ভারতবর্ষ যে আমাদের মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারও কিন্তু কি করে, পেট্রোল থেকে কি করে, তেল পেট্রোল থেকে কি করে, লভ্যাংশ নেয়। আমার প্রশ্নটা এটা বলেন না 14 সালে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি কত ছিল? কোথায় 14 সাল পর থেকে আপনারা আছেন, তখন আপনারা আন্দোলন করেছিলেন যে আমরা এই তেলের দাম আমরা তেলের প্রতি লিটার প্রতি 25 থেকে 30 টাকায় নিয়ে আসব, সেই বলে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসবার পরে আপনারা 14 থেকে 19 সালে 14 সালের থেকে ব্যারেল প্রতি আজকে দাম কমা সত্ত্বেও আপনারা ডিজেল পেট্রোলের দাম আজকে যেখানে 40 টাকা ছিল সেখান থেকে আপনি নিয়ে গেছেন 100 টাকায়। এই যে মানুষকে প্রতারণা, প্রতিনিয়ত মানুষের পকেট কাটা, এর দায়িত্ব সম্পূর্ণ আপনার সরকারের, সম্পূর্ণ প্রতিটা মিথ্যা প্রতিশ্রুতির উপর দিয়ে রাজ্য সরকারের আমি আসবো মানুষকে আমি সবাইকে বলার সুযোগ দেবো। অরিন্দম বাবু আপনার কাছেও একটা প্রশ্ন, না বেশ রাজ্য সরকার কি সিস্টেম হচ্ছে, রাজ্য সরকার অরিন্দম বাবু ওই দিয়ে আমি বলার সুযোগ দেবো, ওই দিয়ে আপনার কাছে আসবো। অরিন্দম বাবু আমার স্পেসিফিক প্রশ্ন রয়েছে আপনার কাছে, আমার প্রশ্ন রয়েছে স্পেসিফিক, আজকে পেট্রোলের দাম কত রয়েছে, ডিজেলের দাম কত রয়েছে? 100 টাকার উপরে রয়েছে, 100 টাকার উপরে রয়েছে মিনিমাম। রাজ্য সরকারের দিক থেকে কি আপনারা প্রোপাগান্ডা ইউজ করেছেন এটার ক্ষেত্রে? এখনো পর্যন্ত আপনাদের স্টেপটা কি? রাজ্য সরকার ভর্তুকি দেবে কোথা থেকে দেবে? আজকে কেন্দ্রের যে টাকা দেওয়ার কথা, বুঝতে পারছেন তো, কেন্দ্র রাজ্যকে তপ করছেন, রাজ্য কেন্দ্রকে তপ করছে, মাঝখান থেকে সাধারণ মানুষ করছে। কেন্দ্রের সরকার আজকে সেই টাকা পাঠাচ্ছে না রাজ্যকে, আজকে 100 দিনের কাজের টাকা পাঠাচ্ছে না এই কেন্দ্রের চোর সরকার, আজকে বৃহৎ সরকার টাকা পাঠাচ্ছে না এই কেন্দ্রের চোর সরকার। তাহলে যদি পশ্চিমবঙ্গ সরকার তার এটা চেষ্টা ছাড়ে তাহলে সরকারটা চলবে কিভাবে? মানুষের যে 74টা পরিকল্পনা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালাচ্ছে সেই টাকা আসবে কোথা থেকে? আপনার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ থেকে টাকা তুলে নিয়ে যাবে আর বিজনেসম্যানদের দেবে। আজকে জিএসটি আপনারা তুলে নিয়ে যান, আপনারা কেন দিচ্ছেন না? কেন্দ্রের সরকার রাজ্যকে জিএসটি বাবদ টাকা কেন দিচ্ছে না?
প্রত্যেকটা যে আজকে আপনি বলেন 100 দিনের টাকা, বিভিন্ন টাকা, 1 লক্ষ কোটি টাকার উপরে কেন দিচ্ছেন না? যখনই পারবে না চোর চোর না, ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ। আচ্ছা, ব্যক্তিগত আক্রমণ নয়, না না না, প্লিজ প্লিজ, আমি দুজনকেই বলবো আপনারা টেম্পারমেন্ট কন্ট্রোল করুন প্লিজ। না না না, অরিন্দম বাবু, না 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 প্লিজ, আমি এরকম করলে ব্রেক নিতে বাধ্য হব, আমি আবারও বলছি, এইভাবে তাপ উত্তাপ বাড়লে আমি আবারও বলছি প্রোটোকল ভাঙবেন না, প্লিজ প্লিজ প্লিজ, টেম্পারমেন্ট কন্ট্রোল করুন প্লিজ প্লিজ। না 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 না, বেশ বেশ, টেম্পারমেন্ট কন্ট্রোল করুন, এইভাবে হবে না। আপনারা ফান্ডামেন্টাল আলোচনা করুন, প্রত্যেকের না প্লিজ প্লিজ, না মাধব বাবু, আমি সবাইকে থামাবো এই মুহূর্তে। সময় একটা ছোট বিরতি, ফিরছি, বিরতির পর কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক কথায় হচ্ছে। ফিরে এলাম বিরতির পরে। এখন এই মুহূর্তে যারা এক কথায় অঞ্জন দেখছেন, সেই সমস্ত দর্শকদের এবং ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে একটা ছোট্ট দ্রষ্টব্য আপনাদের জন্য আলোচনা করব। একেবারে ট্রাইব টিভিতে প্রত্যেকটি লোকসভার যাবতীয় বিষয়ে খবর পেতে ট্রাইব টিভি বাংলায় নজর রাখতে হবে। একেবারে 24-এর মহারণ, কার দখলে সিংহাসন, এই সব কিছুর আপডেট পেতে নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলায়। আবারও আলোচনায় ফিরবো, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে একেবারে রণক্ষেত্র রাজধানী, আর সেই রণক্ষেত্র রাজধানীকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় সমস্ত রাজ্য রাজনীতি, আর সেখান থেকেই প্রশ্ন চলে যাবে একেবারে ঐশানীদির কাছে। ঐশানীদি, যে কথা আপনি বলছিলেন, প্রশ্ন উঠছে বারবার, রাজ্য এবং কেন্দ্র এই দুইয়ের ঘিরাটোপের মধ্যে সাধারণ মানুষ অত্যন্ত ডিপ্রাইভ হচ্ছে, কি মনে করেন আপনি? অবশ্যই সাধারণ মানুষ, সাধারণ যুব সমাজ আজকে ডিপ্রাইভ হচ্ছে। আপনারা হয়তো জানেন যে কানপুরে মাত্র 60,000 ভ্যাকেন্সির যে পদের জন্য ফর্ম ছাড়া হয়েছিল, সেখানে আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। সে ছবি আমরা দেখেছি কানপুর স্টেশনের, কি জঘন্য ছবি। যেই দেশে যুব সমাজ আজকে বৃহত্তর জায়গায় রয়েছে, সেই দেশে যুব সমাজের হাতে কাজ নেই। যেই রাজ্যে আজকে নারীরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তৃণমূলের হাতে শেখ শাহজাহানের নামে অভিযোগ উঠছে, দলের নেতা নেত্রীদের নামে অভিযোগ উঠছে, সেখানে দাঁড়িয়ে দলের মুখপাত্ররা, যারা জেল খেটে আসে, যারা পুলিশের গাড়িতে বাড়ি বাজিয়ে কথা ধাক্কা দিয়ে আসে, তারা বলছে যেটা ওরা মিথ্যা কথা বলছে। এরকম, এটা গণতন্ত্রের লজ্জা। সাধারণ মানুষ আজকে বিপদের মধ্যে আছে, তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, জিনিসপত্রের মূল্য আজকে আকাশ ছোঁয়া। আজকে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, আজকে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গেছে। কোথায় আছে মানুষের শান্তি? আজকে কখনো আধারের লাইন, কখনো রেশন কার্ডের লাইন, কখনো এটা ডিজিটাল, ওটা ডিজিটাল, এটার জেরক্স, ওটার জেরক্স। মানুষকে ভয়ের মধ্যে পাঠানো হচ্ছে, মানুষকে বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছে। রাজ্য আর কেন্দ্র দুটো সরকার একইভাবে চলছে এবং একইভাবে দুর্নীতি করে যাচ্ছে। মুখে মুখে এক একজনের উপরে দাগ লাগার চেষ্টা করছে, কিন্তু আজকে মণিপুর দেখছে না এই বিজেপির সরকার, আজকে দিল্লি দেখছে না এই বিজেপির সরকার। হাতরাসের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এই পশ্চিমবঙ্গে এসে, মনে হচ্ছে আমাদের নেতা মন্ত্রীদের। কেন এই ধরনের একটা পরিস্থিতি চলবে? কেন সাংবাদিকরা গ্রেপ্তার হবে? কেন গণতন্ত্রকে গলা টিপে বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে? আমরা দেখেছি কিভাবে কেন্দ্রের সরকার রবিশ কুমারকে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনিও একজন স্বাধীন সাংবাদিক ছিলেন। আমরা দেখছি পশ্চিমবঙ্গে কিভাবে আরো একটা বিষয় এখানে ইনক্লুড করতে চাইবো, আপনাকে আরো একটা বিষয় এখানে ইনক্লুড করতে চাইবো, আরো একটা বিষয় ইনক্লুড করতে চাইবো। হাথরসের ঘটনায় সিদ্দিকী কাপ্পানকেও কিন্তু একই রকম ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গে তো আজকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি সাংবাদিকের কথা বলছি। ইডি, সিবিআই কোথায় গেছে? আজকে কেন তদন্ত হচ্ছে না চুরির? কেন ছেড়ে দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্তকে? কেন আজকে যখন কাকুর গলা দিয়ে আওয়াজ বেরোলো, তারপর ইডি সিবিআই এর তদন্ত এরকম ধামাচাপা পড়ে গেল, এত ঝিমিয়ে গেল, এত নিস্তেজ হয়ে গেল? কেন পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা আজকে তদন্ত করতে? কোথায় হারিয়ে যাচ্ছে এই তথ্যগুলো? একটার পর একটা নতুন ইস্যু আসছে আর পুরনো ইস্যু চাপা পড়ে যাচ্ছে। মানুষ ভুলছে না, মানুষের মনে আছে, মানুষ রাস্তায় আছে, লড়াই আন্দোলনে আছে। এইভাবে পার পাওয়া যাবে না। রাজ্যে বসে কুস্তি আর দিল্লিতে বসে দোস্তি করে বেশি দিন চলা যাবে না। একেবারে মাধববাবুর কাছে আসবো। দোস্তি না, একদমই দিল্লিতে দোস্তি, 100 বার দোস্তি, 100 বার দোস্তি। কিসের জন্য দোস্তি না? আজকে তৃণমূল না থাকলে বিজেপির কোনো অস্তিত্ব নেই এই পশ্চিমবঙ্গে। কিসের জন্য দোস্তি না? কিসের জন্য দোস্তি না? কোথায় সে সন্দেশখালী? কোথায় সন্দেশখালীর ঘটনা ঘটবে কেন এরকম? আজকে কেন মহিলাদের উপর এরকম আক্রমণের নজির আমরা দেখতে? কিসের সরকার? কি চান? আজকে খুঁজছে, শাহজাহানকে খুঁজছে,
ঠিক সময় দেখুন তাপস পাল উনি স্বর্গীয় হয়ে গেছেন। আজকে কিন্তু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিকরা জেলে পড়ছে। আর কি চান আপনারা? আমরা মনে হচ্ছে ডাইভার্ট হচ্ছি আমাদের মূল ইস্যু। না প্লিজ আমি এখানে দুজনকে থামাবো না ওইসাই দি প্লিজ না মাধববাবু প্লিজ আমরা ডাইভার্ট হচ্ছি আমাদের মূল এজেন্ডা মূল বিষয় আজ কৃষক আন্দোলন, আমরা এখান থেকে ডাইভার্ট হচ্ছি। আমার মূল প্রশ্ন হচ্ছে যে বিষয় তুললেন সরাসরি ঐশানীদি, যে একেবারে 60,000 ভ্যাকেন্সি সেখানে কানপুরে একেবারে লম্বা লাইন। আমার প্রশ্ন হচ্ছে মাধববাবু আপনার কাছে, যে কৃষক আন্দোলন নিয়ে আপনি এত কথা বলছেন যে ধনী কৃষক, তাহলে কি এনারাও ধনী ভ্যাকেন্সির জন্য পাচ্ছেন না? মানে এনারাও কি ধনী ক্যান্ডিডেট তাই জন্য আপনারা দিচ্ছেন না? না দেখুন, সেটা ধনী কৃষকদের কথা বললে তো বলতে হয় গতবার লোকসভা নির্বাচনের সময় আমি বুঝতে পারলাম না এটা ঐশানীদি আমাকে একটা কথা বলার সুযোগ দিন। আমার প্রশ্ন হলো, আপনি বাংলায় বাস করে হঠাৎ চলে গেলেন আপনি কানপুরে, তাহলে কি এটা ইন্ডিয়ানেরই কি আপনাদের সুফল যে আজকে বাংলায় কোনো চাকরি নেই? আজকে বাংলায় কোনো চাকরি নেই। 2022 সালের 9 ডিসেম্বরে পরীক্ষা হয়েছে, আবার 2023 সালের পরীক্ষা হয়েছে। আপনি কানপুরে চলে গেলেন, বাংলার কথা কে বলবে? বাংলার কথাটা কে বলবে? কুচবিহার থেকে কলকাতা, পাহাড় থেকে সাগর আমরা হেঁটেছি। আপনারা কয়দিন রাস্তায় ছিলেন বেকারত্বের প্রশ্নে? আপনারা বলুন। যেমন কেন্দ্রের অবস্থা তেমন রাজ্যের অবস্থা। কেন্দ্রের অবস্থা যথেষ্ট ভালো, আপনি বুঝতে পারছেন না? মাধববাবু আমি সবাইকে থামাবো। মাধববাবু, অরিন্দমবাবু, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন রয়েছে, অত্যন্ত একটা স্পেসিফিক প্রশ্ন। অরিন্দমবাবু একেবারে নিজেকে ডিফেন্ড করার জন্য বলছেন, তৃণমূল সরকারকে মূলত ডিফেন্ড করার জন্য বলছে যে বাংলায় অনেক কাজ রয়েছে, মেনে নিচ্ছি অনেক কাজ রয়েছে, তাহলে এই অবস্থা কেন দেখা যায় যে একেবারে রাস্তায় বসে কেউ লুটোপুটি খাচ্ছে বা কেউ কোনো রকম আন্দোলন করলে তাদেরকে প্রেজেন্টমেন্ট, না আমার প্রশ্নটা শুনে নিন প্লিজ, প্রেজেন্টমেন্টে যখন উঠছে তখন সেখানে রাজ্য সরকারের প্রচুর কাজ রয়েছে, এই কথাটা বলছেন কি করে? দেখুন, যখনই আমরা চাকরি দেওয়ার কথা বলছি সেই সাথে সাথে বিরোধী দল চলে যাচ্ছে কোর্টে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে তাদের ডিলে হয়ে যাচ্ছে, কোর্টের যে সমস্ত আইনি মারপ্যাচের মধ্যে সেটাকে আটকে আপনারা যাচ্ছেন আজকে তারাই বলছে আমি সবাইকে সুযোগ দিচ্ছি, প্লিজ আমি উত্তরটা আগে সম্পূর্ণ শেষ করুন, আমি সবার কাছ থেকে উত্তর নেব, বলুন কিন্তু অনলাইনের বলুন। আমি তো বলছি যে কোর্টে যদি বারবার করে দৌড়ে যান তাহলে পরে যে কন্টিনিউয়াস প্রসেসটা সেই প্রসেসটা ব্যাহত হয়, তার জন্যে সময়ের অপচয় হয়। নিশ্চিতভাবে কোর্ট সিদ্ধান্ত নেবেন সঠিকভাবে সঠিক সময়, তার জন্য একটা প্রসিডিওর আছে, এই প্রসিডিওরে একটা সময় লাগে, সেই টাইমটা আটকে যায়। আর এই টাইম কিলিংটা করারই উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলের, যাতে টাইম কিলিংয়ের মধ্যে দিয়ে এদের যে পাওয়া চাকরি সেটা আটকে যেতে পারে। আজকে দেখুন কয়েকদিন আগে যে দেখুন শর্টে বলবেন। হ্যাঁ, তৃণমূল সরকার একদম পরিকল্পিতভাবে কোন একটা অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে কি করলে 40% আজকে 40% বেশি চাকরি আজকে পশ্চিমবঙ্গের বুকে হয়েছে। সেখানে আপনার কেন্দ্রের সরকার কি করছে? আপনার যে কেন্দ্রের সরকার বছরে 2 কোটি করে চাকরির কথা বলেছিল, আপনাদের মুখে তো বেরোয় না। বামফ্রন্টের যে বোন আছে তিনি তো বলেন না 2 কোটি করে চাকরি দেবে বলেছিল। আমরা বড্ড ডাইভার্ট হচ্ছি। আমি সবাইকে থামাবো, আমি এখানে সবাইকে থামাবো। রাকেশ টিকাইত এই বিষয়ে কি বলেছে, আমাদের মূল বিষয় আছে কৃষক আন্দোলন। রাকেশ টিকাইত কি বলেছে একবার শোনাবো, শুনুন। फैसला ये हुआ कि 26 तारीख को ट्रैक्टर हाईवे पे ऊपर खड़े करेंगे, ट्रैक्टर हाईवे के ऊपर खड़े होंगे, दिल्ली की तरफ को उनका मुंह होगा, एक तरफ का हाईवे चलता रहेगा, वहां से डाइवर्जन वहां की सरकार स्टेट कर सकती है, अपना जिला अपना ट्रैक्टर। और 14 मार्च का दिल्ली का प्रोग्राम है हमारा, बगैर ट्रैक्टर के जाएंगे। सरकार कह रही कि हम रोक नहीं रहे, बिना ट्रैक्टर के आ जाओ, तो बगैर उसके आ जाएंगे।
आज चले जाएंगे बिना सरहद सील को भी जाएंगे। देखियो कमेटी बनाई कि जो स्टेट यहाँ की कमेटी है जो एसकेएम की है, वो जो भी हमारे और एसकेएम के साथी हैं जो दिल्ली से एसकेएम में इकट्ठा आए थे, यहाँ अलग अलग हुए, उनसे सबसे बातचीत करें। না, আমার মাধববাবুর কাছে একেবারে সরাসরি আবারও প্রশ্ন। আপনি হয়তো ভাবতেই পারেন যে আপনাকে কেন এত প্রশ্ন করা হচ্ছে, তার কারণ আজ বিষয়টি এমন জায়গাতে ধরেছে যার জন্য আপনার দিকে প্রশ্নটা বেশি যাচ্ছে, প্রশ্ন বানগুলোও বেশি যাচ্ছে। আপনি ডিফেন্ড করুন, আপনি নিশ্চয়ই ডিফেন্ড করতে পারেন। আমার কাছে আমার প্রশ্নটা একটাই যে একেবারে কৃষকদের সিম্বল হচ্ছে ট্রাক্টর, একজন পাঞ্জাবির সিম্বল হচ্ছে তার পাগড়ি, সব বিষয়ে আপনাদের বাধা কেন? আজ যখন বাংলাতে পাগড়ি নিয়ে একজন আইপিএস অফিসার তার আন্দোলন করছেন, তখন তাকে বলা হচ্ছে, অভিযোগ উঠছে খালিস্তানি বলা হয়েছে। আবার একজন কৃষককে তার সিম্বলাইজেশন হচ্ছে তার ট্রাক্টর নিয়ে যাওয়ার কথা বারণ করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে আপনারা সিম্বলাইজগুলোকে এইভাবে দমবন্ধ করার কেন প্রসিডিওর করছেন? প্রশ্নটা এটা। আমি আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আগের কথাটা আমাকে বলতেই হবে। কোন কথাটা? ওই যে এবার যে টেট পরীক্ষাটা হলো, আমাকে বলার সুযোগ দেওয়া হয়নি। আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি। আমার মনে হয় আমি সো সরি, যখন অ্যালিগেশনটা আমার উপর আসলো, যখন অ্যালিগেশনটা আমার উপর আসলো, আজ আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, ট্রাই টিভি বাংলায় এক কথায় অঞ্জনে অন্তত এরকম কোনো গেস্ট বলতে পারবে না যে কাউকে সুযোগ দেওয়া হয় না। দেখুন প্লিজ এই বার্তাটা দেবেন না, এই বার্তাটা দেবেন না। অফিসের বাইরে কেউ কাউকে যেতে দেবেন না দয়া করে, কেননা তাহলে কৃষক আন্দোলনে কৃষকদের প্রতীক কখনো ট্রাক্টর হতে পারে না। সিম্বলাইজেশন কৃষকদের ট্রাক্টর না, আসলে ট্রাক্টর যাদের থাকে তারা কৃষক নয়। তারা কি? আপনি পশ্চিমবঙ্গের লোনটা শোধ করতে পারছে না বলে আপনাদের সরকারকে বলছে কৃষি ঋণ মুকুব করেন, সেটা তো আপনারা করছেন না, তাদেরকে বড় লোকের ট্যাগ লাগিয়ে দিচ্ছে। তবে 2020 সালের এই আইন যদি পাস হয় তাহলে ভারতবর্ষের অনেক প্রান্তিক কৃষক ট্রাক্টর কিনতে পারবে। কৃষকরা কিভাবে কাজ করছে? কখনো কৃষকের কিন্তু প্রতীক না, ট্রাক্টর হলো ধনী শ্রেণীর প্রতীক। ট্রাক্টর ধনী শ্রেণীর প্রতীক, তার মানে মুকেশ আম্বানির কাছে ট্রাক্টর রয়েছে না? প্লিজ, মুকেশ আম্বানির কাছে ট্রাক্টর রয়েছে না, মুকেশ আম্বানির কাছে ট্রাক্টর রয়েছে। ট্রাক্টর উনি তো ট্রাক্টর কি করছেন? মুকেশ আম্বানির মতো আরো যে বড় বড় কোম্পানিরা আছে, মুকেশ আম্বানি ট্রাক্টর নিয়ে ঘুরছে, তৈরি করছেন ওনারা। না, আমার প্রশ্ন হচ্ছে মুকেশ আম্বানি ট্রাক্টর তৈরি করা না প্লিজ, তার মানে যারা এখন মোটর বাইকে করে চলাফেরা করছে তারা প্রত্যেকে বড় লোক, এখন অধিকাংশ মানুষ বাইক চালাচ্ছে। এটা হলো বর্তমান যে সরকার, বিজেপি সরকার। মনে হচ্ছে আপনি অপ্রাসঙ্গিক যুক্তি দিচ্ছেন বাবু, আপনি অপ্রাসঙ্গিক সুফল হলো আজকে ঘরে অপ্রাসঙ্গিক যুক্তি দিচ্ছেন। বাইক চালাচ্ছে আর তেলটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা সরকার করে দেওয়ার পর ভারত সরকার চাচ্ছে যে প্রান্তিক যে কৃষক, সেই কৃষকের সন্তানও বাইক চালাবে, সেই কৃষকের সন্তানও কি করবে? কম্পিউটার চালাবে। যার জন্য আন্দোলন করতে হচ্ছে কৃষকদের, সেই ব্যাপারে বলুন। কেন আন্দোলনের আপনারা সুরাহা করতে পারছেন না? কেন এমএসপি দিতে পারছেন না? কেন কৃষি ঋণ মুকুব করতে পারছেন না? সেই কথার আগে উত্তরটা দেন, তারপরে এই সব অবান্তর কথা বলুন। দেখুন আজকের যে টপিক, সেই অবান্তর কথায় যাবেন না, টপিকের উপরে বলুন। ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত সারা ভারতবর্ষে সবচেয়ে কৃষি লোন বেশি পেয়েছে কৃষক এই পর্যন্ত, এবং মুকুবও হয়েছে। এই জন্যই আপনার 2014 সালের আগে কৃষকদের 25,000 কোটি টাকা, আর রাজনৈতিক ডিএনএতে আছে 14 সালের পরে সেটা হলো 1,25,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। শুধু তাই না, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং সিঞ্চাই যোজনা কৃষকদের জন্য। দিল্লির বর্ডারে গিয়ে দাঁড়িয়ে আছে, এই শীতের রাত পার করছে, তারা রাস্তায় বসে আছে। আমার মনে হচ্ছে ওই প্রশ্নগুলো অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। কি বলবেন সেই বিষয়ে মাধববাবু? আপনি বলছেন এত কিছু প্রকল্প রয়েছে, এত ঋণ দেওয়া হচ্ছে, তাহলে কৃষকরা আত্মহত্যা কেন করছে? আমি খুব শর্টে আপনার থেকে জানবো, কারণ একদম অন্তিম লগ্নে চলে এসেছে। মন কি বাতে বসে বসে মিথ্যে কথা বলাটা অভ্যাস হয়ে গেছে। আসলে মানুষের আয়
উন্নতি হয়নি, এনাদের বিজেপি লিডারদের আয় উন্নতি হয়েছে, যার ফলে ওনারা গরিবদের দিকে দেখতেই পায় না, ওনারা তো নিচে যায় না কখনো। একটা গ্রামে দেখা যাবে না ভারতবর্ষের যতগুলো দেখবে কিভাবে কোথায় বিজেপি শাসিত রাজ্য আছে হেলিকপ্টারে চলে, দূরে বলছি না, 8 লক্ষ কোটি টাকার উড়োজাহাজে চলে এদের নেতারা। এরা গ্রাউন্ড লেভেলে কি পরিস্থিতি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে কি বলা হচ্ছে একবার বাইকটা শুনবো, তারপর একেবারে স্ট্যান্ড পয়েন্ট দেবো। সবাইকে 1 মিনিট করে শুনুন। बनाने के लिए जो योगदान दिया, जितना शहीद 736 शहीद उस समय पे हुआ था, अभी 4 लोग और शहीद हुए, 740 शहीद हो गए। ये सारे शहीदों अलग अलग जथेबंदियों से है और वो सारे जथेबंदियों जो किसानों को सही मुद्दे के लिए योगदान कर रहा है, आंदोलन कर रहा है, उसका साथ बातचीत करना और हमारा एकता बनाना, इसके लिए हम 6 मेंबर का कमेटी बनाएंगे। একেবারে যে কথা দিয়ে শুরু হয়েছিল আদতেও কেউ হয়তো নিহত হয়নি, সেই উত্তর দেওয়ার জন্যই হয়তো এখন লাস্টে এই বাইকটা আপনাদেরকে শোনানো। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, আপনাদের প্রত্যেককে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট দেওয়ার সুযোগ দেওয়া হবে। এবার একেবারে আপনাদের কনক্লুড করতে হবে সবাইকে। একেবারে প্রথম সুযোগ দেবো আমি ঐশানীদিকে। ঐশানীদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, কেউ মাঝখানে কথা বলবেন না, বলুন। ভারতবর্ষের অবস্থা আজকে এই বিজেপি সরকার যে জায়গায় নিয়ে গেছে, শুধুমাত্র জাতপাতের নামে রাজনীতি করে মানুষের খিদেকে যে জাতপাত দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষকরা লড়াই করছে। আর এই কৃষকদের লড়াই শুধুমাত্র কৃষকদের লড়াই না, গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ, তাদের অন্নদাতাদের লড়াই এটা। আজকে মানুষ, কৃষকরা নিজেদের এমএসপির দাবিতে রাস্তায় নেমে লড়াই করছে। আর এই লড়াই শুধুমাত্র দেশের সীমান্তে না, এই রাজ্যেও হচ্ছে, একইভাবে হচ্ছে। আর যেভাবে বিজেপি সরকার এই দেশের কৃষকদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, সেভাবে পশ্চিমবঙ্গেও তৃণমূল সরকার একইভাবে কৃষকদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তাই জন্য এ রাজ্যেও কৃষক হত্যা হচ্ছে, এ রাজ্যেও পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আজকে কৃষক মারা যাচ্ছে। তাই আমরা বলছি, এই তৃণমূল এবং বিজেপি এই দুটো সরকারকে হাঁটাতে হবে দেশ থেকে। যদি দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হয়, যদি বিকাশ সত্যি সত্যি আনতে হয়, তাহলে শুধুমাত্র প্রচার নয়, বিজেপি এবং তৃণমূল দুটো সরকারকে দেশ থেকে হাঁটাতে হবে। একেবারে আপনার সময় শেষ হলো। এবার একেবারে সুযোগ দেব মাধববাবুকে। মাধববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সামনে নির্বাচন, লোকসভা নির্বাচন 2024। এই নির্বাচনে বিজেপি 400-র অধিক আসন পেয়ে ক্ষমতায় আসবে, এ থেকে প্রমাণিত, মানে সমস্ত মিডিয়া সেটা ঘোষণা করতে শুরু করেছে। এ থেকে প্রমাণিত সারা ভারতবর্ষের মানুষ এবং সারা ভারতবর্ষের যে প্রান্তিক কৃষক বিজেপির পাশে আছে, ছিল, আছে, আগামী দিনেও থাকবে। চাইলেই তো এই সরকারকে হাঁটানো যায় না, কারণ গণতন্ত্র রাষ্ট্র, সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর যেটা হলো যে আজকের যে আন্দোলন, এই আন্দোলন বেশি দিন থাকবে না, নির্বাচনের আগে এই আন্দোলন শেষ হয়ে যাবে, কারণ মুষ্টিমেয় কিছু ধনী শ্রেণীর মানুষ এইখানে আন্দোলন করছে। আর যেটা বলবো সেটা হলো বিজেপি সরকার সবসময় কৃষকদের পাশে ছিল, আজকেও আছে। আগামী নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার আসবে, তখনও কৃষকের পাশে থাকবে। থেকে এই বিল, কৃষি বিল, কারণ প্রান্তিক ধনী শ্রেণীর কৃষক আশা রাখছি সারা ভারতবর্ষ ছিল, আসবে এবং বিপুল অরিন্দম বাবু শুরু হচ্ছে এখন। আন্দোলনের কৃষক আটা খেয়ে তার কালো কানুন তুলতে যেরকম বাধ্য হয়েছিল, বিভিন্ন দিল্লি আছে, সারা ভারতবর্ষ আন্দোলন নিয়ে লড়ছে, তাদের পাচ্ছি এবং তাদের অনুপ্রেরণা আমরা যোগাচ্ছি এখান থেকে, যাতে করে তাদের এই আন্দোলন সাকসেস হয়। এবং এই যে বিজেপির সরকার, যেই সরকার খালি কৃষক না, কৃষক, শ্রমিক এবং সেনাবাহিনীর জওয়ানদের উপরে বিভিন্নভাবে ইনজাস্টিস করেছে, যার উদাহরণ পুলওয়ামায় আপনারা দেখতে পেরেছেন। আজকে যেই সময় সেখানকার কাশ্মীরের রাজ্যপাল ছিল সতপাল মল্লিক, যে যখন কথা বলবার বিরুদ্ধে বলেছিলেন বিজেপির, সেই বিজেপির রাজ্যপাল তিনি বলেছিলেন যে এই যে মারা গেল তাদের, এটা বিজেপি সরকারের দায়বদ্ধতা আছে, তার থেকেই আজকে সেই সেনাবাহিনীর জওয়ানদের মৃত্যু হয়েছিল। আজকের দিনে সেই সতপাল মল্লিকের বাড়িতেও বিজেপি এই সিবিআই ইডি পাঠিয়ে দিয়েছে তাকে মুখ বন্ধ করার জন্যে। এই মুখ কৃষকদের বন্ধ হবে না, মেহনতি মানুষের বন্ধ হবে না, সাধারণ মানুষের বন্ধ হবে না। টেলিভিশনদের উপরে যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণও আগামী দিনে উঠিয়ে দিতে হবে। তার জন্য দেশ থেকে বিজেপিকে তাড়াতে হবে। এই তাড়াতে কৃষিজীবী মানুষদের আন্দোলন
প্রয়োজন এবং সেই আন্দোলনে তারা যাতে সাকসেস হয় এই কামনা এখান থেকে আমরা করি। বেশ বেশ বেশ, আপনাদের তিনজনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসবার জন্য, এক কথা অঞ্জনে এসে যোগদান করার জন্য। কথা বলে আজকের এই স্পেশাল প্রোগ্রাম শেষ করব। একেবারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রায় আসন্ন এবং সেই জন্যেই ট্রাইব টিভি বাংলার দিকে নজর রাখতে হবে। 24-এর মহারণ নিয়ে আমরা পৌঁছে যাব সব জায়গাতে, নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলা। তার এরকমই টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলায় এক কথায় অঞ্চলে। নমস্কার।